21শে জানুয়ারির ভয়ঙ্কর সেই অন্ধকার রাত্রি, আর আমাদের হোস্টেলের পেছনে সেই ঘন জঙ্গল। ঘটনাটা ৮ বছর আগের, কিন্তু সেই রাতের কথা আমার এখনো স্পষ্ট মনে আছে। জানুয়ারির ওই শীতের সময়ের রাত 12টার পরে জঙ্গলে কুয়াশা আরো বেড়ে গিয়েছিল। ঠান্ডা হাওয়ার সাথে সাথে কখনো কখনো নেকড়ের চিৎকারের আওয়াজ ভেসে আসছিল, আবার কখনো চিলের চ্যাঁ চ্যাঁ চিৎকার শোনা যাচ্ছিল। আমার সাথে থাকা অমিত আমার থেকেও বেশি ভয় পেয়েছিল। ওর হাতে মোবাইল ছিল, তার ফ্ল্যাশ লাইটের আলোয় আমরা সামনে হাঁটছিলাম। কোনো একটা আওয়াজ হলেই আমার কাঁধটাও ও বাচ্চাদের মতো খামচে ধরছিল, আর জোরে জোরে নিঃশ্বাস ফেলছিল। শোন না বিরাট, আমি এখনো বলছি, চল আমরা ফিরে চলে যাই। গোল্লায় যাক টাস্ক। তুই আর একটু সাহস কর, এক্ষুনি ওই বাড়িটা চলে আসবে। আমরা গিয়ে ওদের সাথে কথা বললে না, ওরা অন্য কোনো টাস্ক দিয়ে দেবে। আমি সিনিয়রদের কাছে হাসির খোরাক হতে চাই না। তুই শুধু আমার সাথে থাক, আর বাকি সবকিছু আমার উপর ছেড়ে দে। আসলে তখন ভয় তো আমারও লাগছিল, কিন্তু কলেজে সিনিয়রদের কাছে ইনসাল্ট হওয়ার থেকে আমি অমিতের সাথে ওই বাড়িটার দিকে যাচ্ছিলাম, যেটা কিনা 12 বছর ধরে বন্ধ পড়েছিল। আর ওই বাড়িটার সম্বন্ধে একটা রটনা ছিল যে ওখানে একজন বুড়ি থাকত। উনি নাকি নিজের জাদু দ্বারা আত্মাদের সাথে যোগাযোগ করত। অমিত, ওই সামনে দেখ, ওই বাড়িটাই মনে হচ্ছে। আমি আঙ্গুল দিয়ে ইশারা করে দেখালাম, আর বাড়িটা দেখে আমরা দুজনেই স্তম্ভিত হয়ে গিয়েছিলাম। একতলা বাড়িটাকে দেখেই বোঝা যাচ্ছিল বাড়িটা অনেক পুরনো। বাড়িটার চারিদিক কুয়াশায় ঘেরা ছিল, আর চাঁদের জ্যোৎস্নায় বাড়িটাকে খুব ভয়ঙ্কর দেখাচ্ছিল। অমিতের চলার গতি আস্তে আস্তে কমে আসছিল, যেন ওর ওই বাড়িটাতে যাওয়ার একটুও ইচ্ছে ছিল না। কি হলো অমিত, তুই এত আস্তে হাঁটছিস কেন? ভাই, আমি এখনো বলছি, এখান থেকে ফিরে চল। দেখ না, কি ভয়ঙ্কর দেখাচ্ছে, আর ভেতরে তো আলো নেই মনে হচ্ছে। সত্যি কথা বলতে কি, একটু ইতস্তত আমিও হচ্ছিলাম, কিন্তু যে টাস্কটা আমাদের হস্টেলের সিনিয়ররা আমাদের দিয়েছিল সেটার শর্ত হিসেবে রাতে ওই বাড়িটার ভেতরে গিয়ে আমাদের ওখান থেকে যে কোনো একটা জিনিস তুলে আনতে হতো। আর শর্তটা পূরণ করার জন্য আমি হাঁটা বন্ধ করলাম না। এবার আমরা দুজনে দরজার একদম সামনে হাজির হলাম। আমরা দুজনে জোরে একটা নিঃশ্বাস নিলাম, আর আমি দরজাটা খুললাম। আর যেই না দরজাটা খুললাম, ওটা 10-12টা চামচিকে চেঁচামেচি করতে করতে বেরিয়ে এসে টানা ঝাপটাতে ঝাপটাতে বাইরে চলে গেল। ভিতরে খুব অন্ধকার ছিল। আমিও পকেট থেকে মোবাইল বের করলাম, আর ফ্ল্যাশ লাইট অন করে ঘরে পড়ে থাকা জিনিসগুলোর উপরে আলো ফেলতে লাগলাম। ওখানে পড়ে থাকা জিনিসগুলো দেখলে পরে আমাদের জায়গায় আর যেই থাকতো সে নিঃসন্দেহে মারা যেত। অমিত ভয়ার্ত চোখে এদিক ওদিক দেখছিল। মেঝের ওপরে তন্ত্রমন্ত্রে ব্যবহার করার জিনিসপত্র ছড়িয়ে ছিটিয়ে পড়েছিল। কোথাও মানুষের কঙ্কালের হাড়গোড়, প্যাঁচার খুলির প্রদীপ, অর্ধেক জ্বলা মোমবাতি, চাকু, কালো সুতো, সিঁদুর, আর না জানি কত কিছু। এবার বল, এসবের মধ্যে থেকে তুই ওই বদমাশগুলোকে দেখানোর জন্য কি নিয়ে যাবি? আরে এমন এখানে কোনো তো জিনিস থাকবে যা এখান থেকে নিয়ে যাওয়া যাবে, আমি বললাম, আর সামনে এগিয়ে গেলাম। অনেক এদিক ওদিক তাকানোর পরে আমার নজর একটা জিনিসের উপর পড়ল। জিনিসটা একটা ভাঙাচোরা চেয়ারের কাছে পড়েছিল। দেখতে একটা কাঠের তৈরি বাক্সের মতো লাগছিল সেটা। আমি এগিয়ে গিয়ে যেই সেটাকে তুললাম, হঠাৎ করে কারোর হাসির আওয়াজ শুনতে পেলাম।
শুনে আমরা দুজনে খুব ভয় পেয়ে গেলাম। দেখেছিস, আমি বলেছিলাম না এর মধ্যে পড়িস না। অমিত ভয় পেয়ে বলল। এর মধ্যেই সেই হাসিটা আবার শোনা গেল। চল এখান থেকে, শিগগিরই পালাই আমরা। আমি অমিতকে বললাম, আর দুজনে ওখান থেকে দরজার দিকে ছুটলাম। যেই আমরা ঘর থেকে বাইরে বেরোলাম, ঘরের দরজা নিজে থেকেই বন্ধ হয়ে গেল। এই তাড়াহুড়োয় আমি ভুলে গেলাম যে ওই বাক্সটা এখনো আমার হাতেই রয়েছে। আমরা খুব হাঁপিয়ে গিয়েছিলাম, তাই আমরা একটা গাছের নিচে দম নিতে দাঁড়ালাম। এ কি, তুই হাতে করে এটা কেন নিয়ে এসেছিস? যদি এভাবেই আমরা যাই, তাহলে ওরা হয়তো আমাদের এর থেকে বড় কোনো টাস্ক দিয়ে দেবে। আমরা আবার জোরে জোরে হাঁটতে শুরু করলাম আর হস্টেলের দিকে এগোতে লাগলাম। রাস্তায় অমিত অনেকবার ওই বাক্সটা ফেলে দিতে বলেছিল, কিন্তু আমি ওর কথায় পাত্তা দিচ্ছিলাম না। আর বাক্সটা নিয়ে হস্টেলে পৌঁছে গেলাম। থার্ড ফ্লোরে একটা ঘরে বসে আমাদের 3 জন সিনিয়র উমেশ, রাজীব আর তানিয়া আমাদের জন্য অপেক্ষা করছিল। 3 জন আমাদের দেখে হাসল, আর উমেশ বলল, আরে আমাদের অমিতের মুখটা তো দেখো, মনে হচ্ছে যেন কোনো ভূত দেখেছে। 3 জন একসাথে হাসতে লাগলো। আর তখনই আমি ওই বাক্সটা ওদের সামনে রেখে বললাম, তোমরা বলেছিলে না আমাদের ওখান থেকে যে কোনো একটা জিনিস নিয়ে আসতে হবে? ওখানে আমরা এটাই দেখতে পেলাম। কি আছে এটাতে? কথাটা বলতে বলতে উমেশ বাক্সটা স্পর্শ করলো। আমরা এটা খুলে দেখিনি। ওই ঘরটা খুব ভয়ঙ্কর ছিল। এটা আমরা কত সাহস করে এখানে নিয়ে এসেছি সেটা শুধু আমরাই জানি। অমিত বলল। এর মধ্যে উমেশ বাক্সটা খুলে ফেলেছিল। বাক্সের ভেতরে একটা বোর্ড লাগানো ছিল, আর তাতে A to Z সব অ্যালফাবেট লেখা ছিল। তার উপরে 0 to 9 নাম্বার ছিল। রাইট সাইডে ইয়েস আর লেফট সাইডে নো লেখা ছিল, আর সবকিছুর নিচে গুড বাই। একটা ছোট্ট গোল কাঁচও ওখানে আটকানো ছিল। ওটাকে ম্যাগনিফাইং গ্লাসের মতন লাগছিল। আর বোর্ডের ঠিক মাঝখানে একটা গোল অংশে লেখা ছিল ভিজা বোর্ড। আমরা সবাই ওটা দেখলাম, কিন্তু কেউই বুঝতে পারছিলাম না যে জিনিসটা আসলে ঠিক কি। আরে এই জিনিসটা আবার কি? আরে এটা হলো ওইসা বোর্ড। এটা দারুণ কাজের জিনিস। কোন কাজে লাগে? এটা একটা গেমের মতো হয়। এইটার সাহায্যে আমরা আত্মার সঙ্গে কন্ট্যাক্ট করতে পারি। তানিয়া উত্তর দিল। তানিয়ার কথা শুনে রাজীব আর উমেশ দুজনে আনন্দ পেল, কিন্তু আমার পাশে দাঁড়িয়ে থাকা অমিত খুব ভয় পাচ্ছিল। এটা যদি কোনো গেম হয়, তাহলে চলো খেলা শুরু করা যাক। দেখো, তোমরা আমাদের যে টাস্কটা দিয়েছিলে সেটা আমরা করে দেখিয়েছি। এবার কি আমরা যেতে পারি? কেন ভাই, ভয় করছে নাকি তোমার? এবার তো আমাদের সাথে সাথে তোমাদেরও এই গেমটা খেলতেই হবে। না, আমি খেলতে চাই না। অমিত অনেকবার বারণ করল, কিন্তু ওরা হলো আমাদের সিনিয়র, তাই ওদের কথা শোনা ছাড়া আমাদের কাছে আর কোনো অপশনই ছিল না। চলো স্টার্ট করা যাক। এই বলে তানিয়া ভিজা বোর্ডটাকে একটা টেবিলে রাখল, আর ওটার আশেপাশে 5টা চেয়ার পেতে আমাদের বসিয়ে দিল। টেবিলে ও 4টে মোমবাতি জ্বালালো, আর তারপর ওই ম্যাগনিফাইং গ্লাসের মতন দেখতে কাঁচটাকে মাঝামাঝি রেখে বলল, তোমরা তোমাদের আঙুল এই কাঁচের উপর রাখো, আর গেম স্টার্ট হওয়ার পর যাই হয়ে যাক না কেন, কেউ ওই আঙুলটাকে সরাবে না। যদি সরাও তাহলে ওই আত্মাকে ফেরত পাঠানো মুশকিল হয়ে যাবে। সবাই তানিয়ার কথা মতো ওই কাঁচটাতে একটা করে আঙুল রাখল। প্লিজ দাদা, আমি খেলতে চাই না, তোমরা বরং খেলো। অমিত আঙুল রাখার আগে শেষবারের মতো বলল, তুই আঙুল রাখবি নাকি তোকে অন্য কোনো টাস্ক দেব? রাজীব বলল, আর তারপরে অমিত বাধ্য হয়ে নিজের আঙুলটা কাঁচটাতে রাখল। তারপরে তানিয়া বলতে শুরু করলো, আমাদের আশেপাশে কোনো ভালো আত্মা আছে? 5 সেকেন্ড অপেক্ষা করে ও আবার বলল, আমাদের আশেপাশে কোনো ভালো আত্মা আছে? কিন্তু কোনো উত্তর এলো না। আরে আদৌ এরকম কিছু হয় নাকি তুমি আমাদের এমনি এমনি বোকা বানাচ্ছ? আরে দাঁড়াও না, ভালো আত্মা নেই, ইভেলকে ডেকে দেখি। ইভিল মানে খারাপ আত্মা?
চলো ঠিকই আছে, খারাপ আত্মাকেই ডাকো তাহলে। আমাদের আশেপাশে যেরকম আত্মাই থাকুক, ভালো বা খারাপ, আমাদের সাথে কথা বলো। এটা বলতেই একটু হাওয়া দিল আর ওই কাঁচটা নিজে থেকেই ইয়েসের ওপরে চলে গেল। ওয়াও, কেউ চিটিং করছে না তো? চুপ করো। তোমার নাম কি? আস্তে আস্তে ওই কাঁচটা নিজে থেকেই অ্যালফাবেটের উপর ঘুরতে লাগলো। তোমার নাম কি সরাগিনী? তানিয়া জিজ্ঞেস করলো, আর কাঁচটা ইয়েসে এসে থেমে গেল। আমি খেলতে চাই না, প্লিজ আমায় ছেড়ে দাও। অমিত এবার খুব ভয় পেয়ে গেছিল আর নিজের হাতটা কাঁচ থেকে সরাতেই যাচ্ছিল, তখন উমেশ ওকে জোরে ধমক দিল। চুপচাপ বসে থাকো। তুমি একলা আছো নাকি? আমরাও তো খেলছি নাকি? তোমার মৃত্যু কবে হয়েছিল? কাঁচটা এবার নাম্বারের ওপর ঘুরতে শুরু করলো। তোমার আত্মা কার জন্য ঘুরে বেড়াচ্ছে? তানিয়া জিজ্ঞেস করলো। আর এটা শুনেই অমিত কাঁচটা থেকে নিজের হাতটা আমি সরিয়ে এই দিল। আত্মাটাত্তার গেম খেলতে চাই না। অমিত বলল, আর ঠিক তখনই ঘরের সব জানলা নিজে থেকেই খুলে গেল আর খুব জোরে হাওয়া বইতে শুরু করলো। মোমবাতিগুলোও নিভে গেল আর লাইট নিজে থেকেই জ্বলতে নিতে শুরু করল। এবার আমরা সবাই ভয়ে উঠে দাঁড়িয়ে পড়েছিলাম আর মনে হচ্ছিল আমরা ছাড়াও ওই ঘরটাতে কেউ একটা উপস্থিত আছে। আমরা সবাই ঘরের দরজার দিকে ছুটলাম, কিন্তু সেটা নিজে থেকেই বন্ধ হয়ে গেল। উমেশ, তানিয়া আর রাজীব তিনজনে মিলে দরজাটা খোলার চেষ্টা করতে লাগলো। আমি আর অমিত ওদের ঠিক পেছনেই ছিলাম, আর তখনই অনুভব করলাম যে আমাদের ঠিক পেছনে কেউ একজন দাঁড়িয়ে আছে। আর সাহস করে পিছন ফিরতে দেখলাম একটা ছায়া মূর্তি দাঁড়িয়ে রয়েছে। ভয়ের চোটে আমার সাহসই হলো না যে আমি ওটাকে ভালো করে একবার দেখব। এর মধ্যে দরজাটা খুলে গেল আর আমরা সবাই খুব তাড়াতাড়ি ওখান থেকে বেরিয়ে গেলাম। আমরা সিঁড়ি দিয়ে নিচে নেমে ফ্লোরে এসে দাঁড়ালাম। এখানে আমাদের সবার রুম ছিল। তখনও আমাদের জোরে জোরে নিঃশ্বাস পড়ছিল। ওই আত্মাটা ফেরত চলে যেত, তুই যদি মাঝখান থেকে পালিয়ে না যেতিস। এর মানেটা কি? উমেশ বলল। তানিয়া জোরে একটা নিঃশ্বাস নিল আর বলল, গাইজ, আমি এইটুকু জানি যে ওইজা বোর্ডে আসা আত্মা সবার প্রশ্নের উত্তর দেওয়ার পর গুড বাই বলে ফেরত চলে যায়। যদি কেউ ওদের যাওয়ার আগে মাঝপথে গেম ছেড়ে পালিয়ে যায় তাহলে ওই আত্মা। এইসব ফালতু কথা বন্ধ করো। উমেশ তানিয়ার কথাটাকে মাঝেই থামিয়ে দিয়ে বলল, ওই ঘরটাতে আর কেউ যাবে না, আর কাউকে এই ব্যাপারে কিছু জানানোরও দরকার নেই। তারপরে ও আমার আর অমিতের দিকে তাকিয়ে বলল, তোমরা দুজনেও একদম মুখ বন্ধ রাখবে। এইটুকু শুনেই অমিত আমার হাতে চাপড়িয়ে বলল, ভাই তুই শিগগিরই এখান থেকে চল, আমার খুব ভয় লাগছে রে। আমি অমিতের সাথে আমাদের রুমে চলে এলাম আর তারপরে বাকিরাও সবাই নিজেদের রুমে চলে গেল। অমিত আমার রুমমেট ছিল আর তাই সেদিন অমিতের জন্য আমাকেও মাঝ রাত অবধি জেগে থাকতে হলো, কারণ ও খুব ভয় পেয়েছিল। সেই রাতে আমি অতি কষ্টে ৩টের সময় ঘুমোতে পারলাম। পরের দিন সবকিছু ঠিকঠাক ছিল আর অমিতকেও এখন একটু নর্মাল মনে হচ্ছিল। রাত ঠিক 12টা বাজছিল। যখন আমি আর অমিত পড়াশোনা করছিলাম ঠিক তখনই আমার কাছে উমেশের ফোন এলো। হ্যাঁ উমেশ দা, বলো। আরে এই গবেট, মন দিয়ে শোন। তোকে একটা প্রজেক্টের ডিটেলস হোয়াটসঅ্যাপ করেছি, সেটা বানানো শুরু করে দে। আর হ্যাঁ, কাল রাতের মধ্যে আমার সেটা রেডি চাই। আমার ইচ্ছে করছিল গিয়ে ওর মুখটা মেরে ভেঙে দিয়ে আসি,
কিন্তু হস্টেলে থাকতে গেলে জুনিয়রদের কি কি সহ্য করতে হয় সেটা শুধু তারাই জানে। হ্যাঁ দাদা, হয়ে যাবে, আমি উত্তর দিলাম। পেছন থেকে তিনজনের হাসির আওয়াজ আসছিল। আমি বুঝতে পারলাম এটা উমেশ, তানিয়া আর রাজীব। মনে করে, হ্যাঁ, না হলে এইটুকু বলেই উমেশ ফোনটা কেটে দিল। সেই সময় উমেশ ওই ঘরটাতে বাকি দুজনের সাথেই ছিল। চলো গাইস, প্রজেক্টের কাজ তো হয়ে গেল, এবার একটু তাস খেলা যাক। তিনজনে টেবিলে বসে তাস খেলতে শুরু করলো। তখনই ঘরের লাইটটা নিভে গেল আর অন্ধকার হয়ে গেল আর অন্ধকার হয়ে গেল। অন্ধকারে ওরা বুঝতে পারল ওদের পাশেই যে চতুর্থ চেয়ারটা ছিল সেখানে কেউ এসে বসে পড়েছে, কিন্তু অন্ধকারে তার মুখ দেখা যাচ্ছিল না। কে 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 এখানে? স্বরাগিনী। একটা ভয়ানক আওয়াজ এলো, আর ঠিক তখনই ঘরের আলোটা জ্বলে উঠল। ওর ভয়ঙ্কর মুখ দেখে তিনজন চিৎকার করে উঠল। ও হলুদ রঙের একটা শাড়ি পরেছিল, আর ওর চুলটা উস্কো খুস্কো ছিল, আর লাল চোখের নিচে কালো দাগ থাকায় ওকে আরো ভয়ঙ্কর লাগছিল। তিনজন তাড়াহুড়ো করে দরজার দিকে ছোটে। স্বরাগিনী আস্তে আস্তে ওদের দিকে এগিয়ে আসছিল। উমেশ অনেক চেষ্টা করছিল, কিন্তু যখন ও দেখল যে দরজাটা খুলছেই না আর স্বরাগিনী ওর কাছে প্রায় পৌঁছেই গেছে, তখন ও টেবিল থেকে একটা ছুরি তুলে নিল। তানিয়া আর রাজীব অন্যদিকে পালিয়ে গিয়েছিল। কাছে আসবে না, আমি বলছি কাছে আসবে না, আমি মেরে দেব, আমি কিন্তু মেরে দেব। উমেশের গলার আওয়াজে পরিষ্কার বোঝা যাচ্ছিল যে ও স্বরাগিনীকে দেখে কতটা ভয় পেয়েছে। স্বরাগিনী ওর একদম কাছে পৌঁছে গেল। তখন উমেশ চাকু দিয়ে ওকে আঘাত করল, কিন্তু ও তো একটা আত্মা ছিল, তাই ওই আঘাতটা ওর গায়ে লাগলো না। ভয় উমেশের হাত থেকে চাকুটা পড়ে গেল। আমায় ক্ষমা করে দাও, আমায় ক্ষমা করে দাও, আমায় ক্ষমা করে দাও, আমায় ছেড়ে দাও। উমেশ হাত জোড় করে কাকুতি মিনতি করল। ওই আত্মাটা ওখানেই দাঁড়িয়ে পড়ল, আর ওই চাকুটার দিকে হাত বাড়াতেই চাকুটা মেঝে থেকে নিজে নিজে উড়ে ওর হাতে চলে এলো। স্বরাগিনী অন্যদিকে কাবাডের পাশে লুকিয়ে থাকা তানিয়া আর রাজীবের দিকে তাকালো, আর বিদ্যুৎ গতিতে ওদের সামনে পৌঁছে গেল। আমায় ক্ষমা করো তুমি স্বরাগিনী, আমি তোমাকে বিরক্ত করতে চাইনি। কিন্তু এরপর স্বরাগিনী আর কোনো কথা শুনল না। আর এক এক করে ওদের দুজনের পেটে চাকু ঢুকিয়ে দিল। দুজনে নিজেদের পেট ধরে মেঝেতে পড়ে গিয়ে ছটফট করতে শুরু করলো। এসব দেখে উমেশ চেঁচিয়ে উঠল, আর তখন ও আবার দরজার দিকে ছুটতেই যাচ্ছিল, কিন্তু স্বরাগিনী বিদ্যুৎ গতিতে উমেশের কাছে পৌঁছল আর ওর ঘাড়ে একটা জোরালো আঘাত করল। তখন আমাদের দুজনের কানে উমেশের আর্তনাদ ভেসে এলো। তুই কিছু শুনলি? অমিত বলল। ওর কথা শুনে আমি দরজার দিকে এগোলাম, আর বাইরে বেরিয়ে এদিক ওদিক দেখলাম, কিন্তু কেউই ছিল না। আর যেই আমি ঘরে ফেরত এলাম, বিছানায় রাখা সেই বোর্ডটা দেখে আমার পায়ের নিচের মাটি সরে গেল। ওদের তিনজনকে মারার পরে এবার স্বরাগিনী জোরে জোরে হাসতে লাগলো আর বলল, এবার চারিদিকে হবে মৃত্যুর তাণ্ডব, এসে গেছে স্বরাগিনী।